দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরিস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। দেখো এখানে একটা দ্বিমেরুর ছবি এঁকেছি যেটা প্লাস কিউ এবং মাইনাস কিউ আধানের সমন্বয়ে গঠিত। এবার দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত একটি বিন্দু কল্পনা করলাম সি। তোমরা জিওমেট্রিতে লম্ব সমদ্বিখণ্ডক কী সেটা জানো নিশ্চয়ই। তাহলে এই যে রেখাটা এই দ্বিমেরুর অক্ষকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করেছে, তাই এটা লম্ব সমদ্বিখণ্ডক। তো এর উপর অবস্থিত যে কোনো একটা অবস্থানে এরকম এরকম যে কোনো অবস্থানেই হতে পারে। তো ধরে নিই যে দ্বিমেরু থেকে আর দূরত্বে লম্ব সমদ্বিখণ্ডকের উপর এবং দ্বিমেরুর কেন্দ্র মধ্যবিন্দু থেকে আর দূরত্বে সি বিন্দুটি অবস্থিত। এই সি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে। তো দেখো এখানে প্লাস কিউ আধানের জন্য সি বিন্দুতে প্রাবল্য পাওয়া যাবে, আবার মাইনাস কিউ আধানের জন্যও সি বিন্দুতে প্রাবল্য পাওয়া যাবে। আমি ধরে নিচ্ছি প্লাস কিউ আধানের জন্য সি বিন্দুতে প্রাবল্যের মান E1 এবং মাইনাস কিউ আধানের জন্য সি বিন্দুতে প্রাবল্যের মান E2। এবার দিকটা লক্ষ্য করো, প্লাস কিউ আধানের জন্য যদি সি বিন্দুতে কোনো পজিটিভ একক ধনাত্মক আধানকে রাখি তাহলে সেটা এই দিকে বল অনুভব করবে, অর্থাৎ E1-এর দিক হবে CX বরাবর। আবার সি বিন্দুতে যদি একক ধনাত্মক আধানকে রাখা হয় তাহলে মাইনাস কিউ আধান আকর্ষণ করবে, অর্থাৎ মাইনাস কিউ আধানের দ্বারা ফলে মাইনাস কিউ আধানের ক্রিয়াতে সি বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সৃষ্টি হবে তার অভিমুখ হবে CY বরাবর। এবার E1 এবং E2 এই দুটোর লব্ধি হবে সি বিন্দুতে ওই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, যেটা ই ধরেছি এখানে। তাহলে ই হলো E1 এবং E2-র লব্ধি। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তো ভেক্টর রাশি, তাই এদের লব্ধিটা ভেক্টরিক্যালি হবে E1 CX বরাবর এবং E2 CY বরাবর কাজ করছে। তাহলে আমরা যদি এইভাবে সামান্তরিকে কর্ণটা টানি তাও আমরা নির্ণয় করতে পারবো ই এর মান, অথবা সেই ভেক্টরের লম্ব উপাংশে বিভাজনের নিয়মকে কাজে লাগিয়েও বের করতে পারবো এই সি বিন্দুতে লব্ধি প্রাবল্য কত হবে সেটা। তো আমি দ্বিতীয় পদ্ধতিটাই বেছে নিয়েছি, প্রথম পদ্ধতিতেও করতে পারি। তাহলে দেখো E1 এর দুটো উপাংশ নিব, একটা এই এ বি অক্ষের সাথে সমান্তরাল যেটা CZ অক্ষ, এই সিজেড রেখা বরাবর E1 এর উপাংশ বের করব আর তার সাথে লম্ব দিকে উপাংশ বের করব। আবার E2-রও অনুরূপ CZ রেখা বরাবর উপাংশ বের করব আর তার সাথে লম্ব দিকে উপাংশ বের করব। তো উপাংশ বের করতে গেলে তো কোণ জানা দরকার। ধরি হ্যাঁ, এখানে দেখো CAB এই ত্রিভুজটা অবশ্যই সমদ্বিবাহু ত্রিভুজ হবে, যার CA এবং CB রেখা দুটি সমান্তরাল। তো যে কোনো একটা রেখা লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দু থেকে যদি রেখার দুই প্রান্তবিন্দু সংযোগ করি দুদিকেই দূরত্ব সমান হয়, সেই কারণেই CAB এটি সমদ্বিবাহু ত্রিভুজ, তার ফলে CA এবং CB সমান হবে। এবার আমি ধরে নিচ্ছি যে CAB এই কোণটির মান থিটা। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হলে এই দুটো বাহু সমান হলে এই কোণটা যদি থিটা হয় এই কোণটাও থিটা হবে। এবার এই দ্বিমেরুর দৈর্ঘ্য 2L ধরা হয়েছে, তাহলে মধ্যবিন্দু থেকে এদিকেও দূরত্ব L এদিকেও দূরত্ব L, আর মধ্যবিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব R। তাহলে অবশ্যই এটা সমকোণী ত্রিভুজ হবে, CAO সমকোণী ত্রিভুজ, যার সমকোণ হলো এটা। তাহলে এটা যদি সমকোণ হয় থিটা কোণের সাপেক্ষে Rটা লম্ব, Lটা ভূমি, সুতরাং অতিভুজের দৈর্ঘ্য পাবো √ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ √ওভার R স্কোয়ার প্লাস L স্কোয়ার। এই দিকের ত্রিভুজটার ক্ষেত্রেও CBO ত্রিভুজেরও এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, COB অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে থিটা কোণের সাপেক্ষে লম্ব R এই বাহুটা এবং ভূমি L এই বাহুটা। তাহলে অতিভুজের দৈর্ঘ্য হবে √ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবারে দেখো তাহলে এই দুটো কোণ থিটা পেয়েছি। এবার AB রেখার সাথে সমান্তরাল কল্পনা করা হয়েছে CZ রেখাটা, যে বরাবর আমরা উপাংশ নির্ণয় করব। তাহলে AB প্যারালাল CZ এবং এই CA এটা তো ভেদক, তাহলে এই কোণটা থিটা হলে এই কোণটা অনুরূপ কোণ থিটা হবে। আবার এটার সাথে AB সমান্তরাল আর CB ভেদক,
তাহলে এই কোণটার সাথে এই কোণটা একান্তর কোণ হবে, এই দুটো কোণ সমান হবে। তাহলে দুটো কোণের মান জানতে পারলেই আমরা E1-এর দুদিকে উপাংশ বের করতে পারছি, দুটো লম্ব দিকে উপাংশ বের করতে পারছি। ঠিক E2-রও দুটো লম্ব দিকে উপাংশ বের করছি। এবার ক্যালকুলেশনে আসা যাক, কি হয় দেখি। তাহলে কিউ আধানের জন্য সি বিন্দুতে প্রাবল্য, প্লাস কিউ আধানের জন্য সি বিন্দুতে প্রাবল্য। প্রাবল্যের ফর্মুলা কাজে লাগিয়েছি 1/4πε। এখানে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ইপসাইলন ধরে নিচ্ছি, কারো বইতে ইপসাইলন 0 থাকতে পারে, কারণ মাধ্যমটা যে কোনো কিছু হতে পারে, যে কারণে আমরা মাধ্যমের তড়িৎ ভেদ্যতা শূন্য মাধ্যমে না ধরে ইপসাইলন ধরে নিচ্ছি। সে শূন্য মাধ্যম হতে পারে বা অপর যে কোনো মাধ্যম হতে পারে, সেটা অবশ্যই কোশ্চেন অঙ্ক হলে উল্লেখ করা থাকবে। তাহলে 1/4πε ইন্টু আধানের মান কিউ, তাহলে কিউ বাই, এবার কিউ বিন্দু থেকে কিউ আধান থেকে দূরত্ব, যেটা দূরত্ব √r² প্লাস l², তো এর স্কোয়ার হবে কিউ বাই r², যে মূল ফর্মুলা, সেখানে r এর জায়গায় এটার স্কোয়ার, r² জায়গায় এটার স্কোয়ার হবে। তো এটার স্কোয়ার হলে রুটটা উঠে যাবে, রুট উঠে গেলে r² প্লাস l² হবে। এবার দিকটা পূর্বেই বুঝিয়েছি, তাহলে cx অভিমুখী হবে। আবার মাইনাস কিউ আধানের জন্য সি বিন্দুতে প্রাবল্য, এর মানটা ওই একই রকম হবে। তো এখানে 1/4πε ইন্টু আধানের মান কিউ ডিভাইডেড বাই দূরত্বের বর্গ, অর্থাৎ রুটটা উঠে যাচ্ছে, r² প্লাস l² হয়ে যাচ্ছে। এবং যেহেতু নেগেটিভ আধান, তাই একক ধনাত্মক আধানকে তো নিচের দিকে আকর্ষণ করবে, তাই এখানে E2-র দিক হবে CY বরাবর। এবার দেখো এই দুটো, এই মানটা এবং এই মানটা হুবহু একই, এই রাশিমালাটি এবং এই রাশিমালাটি হুবহু একই, সুতরাং এদের মান সমান হবে। তাই লিখেছি স্পষ্টত E1 = E2। এইবার যে উপাংশগুলো নেব, লম্ব দিকে উপাংশগুলো দেখে নেওয়া যাক। উপাংশগুলো ছবিতে দেখে নেওয়া যাক। E1 এর সিজেড বরাবর উপাংশ ধরে নেওয়া হয়েছে পাচ্ছি এই থিটা কোণের উপাংশ E1 cos θ, E1 cos θ। আর তার সাথে লম্ব দিকে উপাংশ E1 sin θ। E2-র ইজেড বরাবর উপাংশ অর্থাৎ থিটা কোণের উপাংশ E2 cos θ, আর তার সাথে লম্ব দিকে উপাংশ E2 sin θ। এবার যেহেতু E1 সমান E2, এই দুটো পরস্পরকে প্রতিমিত করবে, কারণ এই যে আমরা লিখলাম, দেখতে পেলাম এই রাশিমালাটি এবং এই রাশিমালাটি হুবহু একই, সুতরাং E1 সমান E2, তাহলে E1 sin θ সমান E2 sin θ হবে। তাহলে E1 সমান sin θ সমান E2 sin θ হলে এই দুটি বল পরস্পরকে প্রতিমিত করবে। E1 sin θ এদিকে কাজ করছে, তার বিপরীতে E2 sin θ কাজ করছে। দুটো বলের মান সমান এবং বিপরীতমুখী হওয়ার জন্য পরস্পরকে প্রতিমিত করবে, অর্থাৎ এই দুটো আধানের প্রাবল্যের মান সমান এবং বিপরীতমুখী হওয়ার জন্য পরস্পরকে প্রতিমিত করবে। তাহলে এই দুটো প্রাবল্যের উপাংশের জন্য সি বিন্দুতে কোনো প্রাবল্য পাওয়া যাবে না। বাকি যে দুটি উপাংশ রয়েছে E1 cos θ এবং E2 cos θ, এই দুটি প্রাবল্যের উপাংশের জন্য ই বিন্দুতে লব্ধি প্রাবল্য ই পাবো। যেহেতু দুটো একই দিকে সিজেড বরাবর, তাহলে সি বিন্দুতে লব্ধি প্রাবল্য ই এই দুটো প্রাবল্যের উপাংশের যোগফল হবে। পরের পাতায় ওইটাই লিখছি। তাহলে দেখো সি বিন্দুতে লব্ধি প্রাবল্য E = E1 cos θ প্লাস E2 cos θ। এবার E1 E2 দুটোর মধ্যে একই রকম কমন রাশিমালা যেটা, সেটা আমি কমন নিতে পারি, বা দুটো রাশিমালাই একই, তাহলে E1 এবং E2 দুটোই তো 1/4πε ইন্টু Q/r² প্লাস l², আর দুটো যোগ হলে 2 ইন্টু হয়ে যাবে। তো 2টা সামনেও লিখতে পারতাম, আমি এইভাবেই লিখে নিয়েছি যে E1 E2 একই রকম, তাই ওটা কমন নিয়ে বাইরে লিখেছি, তাই cos θ প্লাস cos θ 2 cos θ এইভাবে লিখেছি। কেউ ইচ্ছা করলেও 2টা সামনেও লিখতে পারো, এখানেও লিখে দিতে পারো, মানে দুটো হুবহু রাশিমালা একই হবে। তাই এরপর দেখে নেওয়া যাক এই cos θ টার্মটাকে সরিয়ে আমি কি বসাতে পারি। এখানে দেখো থিটা, এই যে সমকোণী ত্রিভুজটা CAO ত্রিভুজের এই কোণটা থিটা, এটা যদি থিটা হয় cos θ হবে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ L/√r² প্লাস l²। cos θ জায়গায় লিখবো L ডিভাইডেড বাই √r² প্লাস l², ভূমি বাই অতিভুজ।
তাহলে এখানে কস থিটার জায়গায় লিখেছি L/√r² প্লাস L স্কোয়ার, আর এই যে 2টা ছিল 2টা এখানে লিখেছি। এবার পরের লাইনে দেখো 2QL মানেই চুম্বক ভ্রামক P, চুম্বক ভ্রামক P এর রাশিমালা P = 2QL, তাই 2QL এর জায়গায় P ব্যবহার করেছি। আর 1/4πε সামনে ছিল, সামনে রেখেছি। নিচটা লক্ষ্য করো, r² প্লাস L স্কোয়ার, এর পাওয়ার কত আছে? এই যে এটাই ব্র্যাকেট দিয়ে লিখলাম, এর পাওয়ার কত আছে? কিছু নেই, মানে 1 আছে। আর এটা রুট চিহ্ন আছে, মানে r² প্লাস L স্কোয়ার এর পাওয়ার আছে হাফ। তাহলে নিচে যদি গুণ হয় পাওয়ারের যোগ হয়ে যায়, পাওয়ার 1 আর হাফ যোগ করলে হয় 3/2। তাহলে উপরটা হয়ে গেছে P/r² প্লাস L স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, সামনে 1/4πε। এটাই হলো ওই লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত r দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা। এইবার এটাও বিশেষ ক্ষেত্রে লেখা যায়, এটাকেও ভেক্টর রাশি দিয়ে লেখা যায়। যদি ই ভেক্টর লেখা হয় তাহলে এখানে পি ভেক্টর হবে মাথায়। দ্বিমেরুটি যদি অতি ক্ষুদ্র হয়, দ্বিমেরুটি অতি ক্ষুদ্র দৈর্ঘ্য সম্পন্ন হলে তখন আর ভেরি মাচ গ্রেটার দেন এল হবে, অর্থাৎ r² ভেরি মাচ গ্রেটার দেন L স্কোয়ার হবে। তাই এখানে r² সাথে L স্কোয়ার যোগ করলেও r² এই নিচের রাশিমালাটির কোনো পরিবর্তন ঘটবে না, তাই L স্কোয়ারকে উপেক্ষা করতে পারি। L স্কোয়ারকে উপেক্ষা করলে দেখো ব্র্যাকেটের ভিতরে পড়ে থাকবে r² আর বাইরে পাওয়ার থাকবে 3/2। তাহলে r² এর পাওয়ার 2 আর বাইরের পাওয়ার 3/2, পাওয়ার গুণ হবে 2 × 3/2, 2 কেটে গিয়ে r³ পড়ে থাকবে। তাহলে ফর্মুলাটা পাই E = 1/4πε × P/r³। এখানে লক্ষ্য করো, লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে r দূরত্বে অবস্থিত বিন্দুতে, লম্ব সমদ্বিখণ্ডকের উপর দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে r দূরত্বে অবস্থিত বিন্দুতে প্রাবল্যের রাশিমালা 1/4πε × P/r³। আবার দেখো অক্ষস্থিত বিন্দুতে মধ্যবিন্দু থেকে r দূরত্বে প্রাবল্যের রাশিমালা E = 1/4πε × 2P/r। তাহলে এটার ক্ষেত্রে 2 আছে, আর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত বিন্দুতে এই 2 টার্মটা নেই। অর্থাৎ এটা বোঝা গেল যে দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে একই দূরত্বে একবার যদি আমি অক্ষস্থিত বিন্দুতে প্রাবল্য নির্ণয় করি, আবার একবার লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত বিন্দুতে প্রাবল্য নির্ণয় করি, তাহলে দেখা যাবে যে অক্ষস্থিত বিন্দুতে প্রাবল্যের মান লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত প্রাবল্যের মানের দ্বিগুণ। তো এটাও অনেক সময় পরীক্ষায় প্রমাণ পড়ে, তখন ওই দুটোই করে ফাইনালি এইখান পর্যন্ত এসে দেখাতে হবে। এবার দেখো তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান কীভাবে নির্ণয় করা যায়। এটা একটা তড়িৎ দ্বিমেরু নিয়েছি, -q এবং +q আধান দিয়ে দ্বিমেরু গঠিত হয়েছে, এ বি নাম দিয়েছি দুই প্রান্তে। এবার এই তড়িৎ দ্বিমেরুর থেকে যে কোনো দিকে r দূরত্বে, দিকটা অবশ্যই একটা কোণ বলা থাকবে, কোন দিকে, তার মানে এখানে বোঝাচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের উপর তো আমরা নির্ণয় করা জানি, অক্ষস্থিত বিন্দুতে প্রাবল্যের মান নির্ণয় করা জানি, আর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত বিন্দুতে প্রাবল্যের মান নির্ণয় করা জানি। তা বাদে অন্য কোনো বিন্দুতে প্রাবল্যের মান নির্ণয় করা এখনও পর্যন্ত জানি না। তাহলে কিভাবে নির্ণয় করা যায় সেটা দেখানো হচ্ছে। তাই এখানে এ বি যে দ্বিমেরু, এটা তো এখানে যদি -q আধান থাকে, এদিকে +q আধান, অর্থাৎ আমরা বলতে পারি এখানে দ্বিমেরুর দৈর্ঘ্যটা কোন দিকে, এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে, এবং দ্বিমেরু ভ্রামকের ডিরেকশনটা হলো দৈর্ঘ্য বরাবর, অর্থাৎ -q নেগেটিভ আধান থেকে পজিটিভ আধানের দিকে দ্বিমেরু ভ্রামকের দিক। এদিকে আমি একটা এরো চিহ্ন দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, এরো চিহ্ন দিয়ে দিলাম। তাহলে নেগেটিভ আধান থেকে পজিটিভ আধানের দিকে দ্বিমেরু ভ্রামক পি এর দিক, পি ভেক্টর। এবার সি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে। এখানে সি বিন্দুটা বলা থাকবে যে দ্বিমেরু মধ্যবিন্দু থেকে r দূরত্বে, এবং এটা ওই চুম্বক দ্বিমেরুর সাথে থিটা কোণে, দূরত্বটার দিকটা উল্লেখ করা থাকবে এবং দূরত্বের মানটা উল্লেখ করা থাকবে। তাহলে দ্বিমেরুর অক্ষের সাথে থিটা কোণে বলতে বোঝাচ্ছে দ্বিমেরু ভ্রামকটা যে দিকে, দ্বিমেরু ভ্রামকের যেটা দিক, সেই দিকের সাথে অবশ্যই থিটা কোণে। অর্থাৎ এখানে ভেক্টরিক্যালি যদি আমি বলি তাহলে পাবো দ্বিমেরু ভ্রামক ভেক্টর এবং r ভেক্টর, এদের
মধ্যবর্তী কোণ থিটা। আর ভেক্টরটা এই বিন্দু থেকে এইদিকে সি পর্যন্ত। তো এখানে আমরা আগের দুটো নিয়মে যে দুটো নিয়ম শিখেছি সেই দুটো নিয়মকে এখানে অ্যাপ্লাই করা হবে। তো সেই দুটো নিয়মকে অ্যাপ্লাই করার জন্য একটা কাজ করতে হবে। এখানে যেটা দ্বিমেরু ভ্রামক, এই দ্বিমেরু এ বি দ্বিমেরুর যেটা দ্বিমেরু ভ্রামক পি, পি এর দুটো উপাংশ নির্ণয় করতে হবে। একটা উপাংশ হবে ওই যেদিকে সি বিন্দুটা আছে সেই দূরত্বের দিকে একটা উপাংশ নির্ণয় করতে হবে, অর্থাৎ পি এর থিটা কোণের উপাংশ। পি এর থিটা কোণের উপাংশ হবে পি কস থিটা। তো এটাও একটা দ্বিমেরু, উপাংশটাও একটা দ্বিমেরু। দ্বিমেরু ভ্রামকের যেটা উপাংশ তার জন্য আমি একটা দ্বিমেরু কল্পনা করতে পারি, যার দ্বিমেরু ভ্রামক পি কস থিটা। এই যে উপাংশটা পেয়েছি এই দ্বিমেরু ভ্রামক পি কস থিটা। আবার এই পি এর এই যে দিকটা এর সাথে লম্ব দিকে আরেকটা উপাংশ, এই দিকটার সাথে লম্ব দিকে আরেকটা উপাংশ নির্ণয় করছি। তো স্পষ্টতই পি এর থিটা কোণে যেটা উপাংশ হবে তার সাথে 90 ডিগ্রি কোণে উপাংশ পি সাইন থিটা হবে। তাই এই দিক বরাবর উপাংশ পি সাইন থিটা, এটাও একটা দ্বিমেরু কল্পনা করতে পারি। এইবার এই দুটো দ্বিমেরুর জন্য সি বিন্দুতে পৃথক পৃথক প্রাবল্যের মান কত হবে দেখো। এই প্রথম যে দ্বিমেরুটা বলেছি যার দ্বিমেরু ভ্রামক, এখন আর এই দ্বিমেরুটার অস্তিত্ব কল্পনা করব না, কারণ এটাকে উপাংশে ভেঙে নিয়েছি। এই দুটো দ্বিমেরুর জন্য সি বিন্দুতে প্রাবল্য বের করব। তাহলে এই দ্বিমেরুটার অক্ষস্থিত বিন্দুতে সি অবস্থিত। তাহলে এই সি বিন্দুটা যেহেতু এই পি কস থিটা দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট দ্বিমেরুর অক্ষস্থিত বিন্দুতে অবস্থিত, তাই এর জন্য প্রাবল্য হবে ধরি ই1। ই1-এর দিক হবে সি এক্স বরাবর। আমরা জানি দ্বিমেরু ভ্রামকের যেটা দিক সেটাই ওই অক্ষস্থিত বিন্দুতে প্রাবল্যের দিক হয়। সে ই ইকুয়াল টু উপরে যদি ভেক্টর চিহ্ন দিই তাহলে ডান দিকেও পি ভেক্টর হয়, অর্থাৎ যেটা দ্বিমেরু ভ্রামকের দিক সেটাই ওই অক্ষস্থিত বিন্দুতে প্রাবল্যের দিক হয়। তাহলে ই1-এর দিক হবে সি এক্স বরাবর। এবার দেখো সি বিন্দুতে এই যে দ্বিমেরুটা ধরা হয়েছে, এই যে দ্বিমেরুর উপাংশটা পেয়েছি, দ্বিমেরু ভ্রামকের উপাংশ, তার জন্য যে দ্বিমেরুটা কল্পনা করেছি, এই দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত বিন্দু হলো সি। তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত বিন্দুতে প্রাবল্যের রাশিমালা নির্ণয় আমরা জানি। তো সেই প্রাবল্যের দিকটা হয় এই দ্বিমেরুর অক্ষের সাথে সমান্তরাল, এবং দ্বিমেরু ভ্রামকটা যেদিকে কাজ করে দ্বিমেরু ভ্রামকের দিক যেটা তার অপোজিট দিকে হয়। এটা দেখিয়ে দিচ্ছি আগে থিওরিটা, তাহলে পরিষ্কার হয়ে যাবে। দেখো এটা আগের ছবিটা, লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত বিন্দুতে যেটা লব্ধি প্রাবল্যের দিক হলো এই দিকে, আর দ্বিমেরু ভ্রামকের দিক নেগেটিভ আধান থেকে পজিটিভ আধানের দিকে, অর্থাৎ বি থেকে এ বিন্দুর দিকে, এই চিত্র অনুযায়ী। তাহলে যেটা ওই দ্বিমেরু ভ্রামকের দিক লম্ব সমদ্বিখণ্ডকের এর উপর অবস্থিত কোন বিন্দুতে লব্ধি প্রাবল্যের অভিমুখটা তার উল্টো দিকে, দ্বিমেরু ভ্রামক এদিকে, দ্বিমেরু ভ্রামক বি থেকে এর দিকে, লব্ধি প্রাবল্য তার অপোজিটে, ঠিক যেটা দেখাচ্ছি। তাই এখানেও এই যে দ্বিমেরু ভ্রামকের দিকটা এইদিকে, তাই এর দরুন লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত সি বিন্দুতে প্রাবল্যের অভিমুখটা তার উল্টো দিকে হবে। এইবার লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত বিন্দুতে প্রাবল্যের মান তুলনায় কম হয়, এই জন্য আমি এটাকে কম দেখিয়েছি। তবে অবশ্যই এটা থিটা কোণের উপর নির্ভর করবে। থিটা কোণের মানটা যেরকম হবে এই উপাংশগুলোর মান তো সেরকম হবে। এই উপাংশ দুটো তো আর সমান নয় যে আমি বলে দেবো এটা অক্ষস্থিত বিন্দুতে ডাবল হবে, এর তুলনায় ডাবল হবে, সেটা বলা যাবে না। থিটা কোণটা যেরকম হবে সেই অনুযায়ী দুটো হতে পারে। তো এটা একটা আইডিয়াল ছবি। তাহলে এই পি কস থিটা যে দ্বিমেরু ভ্রামকের উপাংশ, তার দরুন সি বিন্দুতে প্রাবল্য ই1 ইকুয়াল টু দেখো 1/4 ইপসাইলন ইন্টু সেই টু পি বাই আর কিউব হয়। এবার পি এর জায়গায় পি কস থিটা ধরতে হবে, কারণ এই বরাবর যেটা চৌম্বক ভ্রামকের উপাংশ পি কস থিটা, শুধু পি নয়, শুধু পি হলে টু পি বাই আর কিউব হতো, কিন্তু যেহেতু পি কস থিটা তাই টু পি কস থিটা বাই আর কিউব। বোঝা হলো নিশ্চয়ই? এই দ্বিমেরুটার জন্য কল্পনা করা হচ্ছে, এটা নয়। তাহলে এই দ্বিমেরুর অক্ষস্থিত বিন্দুতে প্রাবল্যের মান
E1 ইকুয়াল টু 1/4πε0 ইন্টু 2 ইন্টু পি কস থিটা বাই আর কিউব, এবং এর দিক সি এক্স অভিমুখী। আর এই যে দ্বিতীয় যে উপাংশটা পি সাইন থিটা, এই দ্বিমেরুর জন্য সি বিন্দুতে প্রাবল্যের মান E2 ইকুয়াল টু 1/4πε ইন্টু পি সাইন থিটা বাই আর কিউব। লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত বিন্দুতে যখন ক্যালকুলেট করা হয় তখন উপরে 2টা থাকে না, পি বাই আর কিউব হয়। তো এখানে পি এর জায়গায় পি সাইন থিটা বাই আর কিউব। তাহলে সি বিন্দুতে লব্ধি প্রাবল্য হবে এই দুটো প্রাবল্যের ভেক্টর যোগফল। স্পষ্টত এই দুটো প্রাবল্য পরস্পর 90 ডিগ্রি কোণে অবস্থিত, অর্থাৎ আমি যদি সামান্তরিক সূত্র অনুযায়ী যোগ করতে যাই তাহলে এটা একটা আয়তক্ষেত্র পাবো। তো আয়তক্ষেত্র হলে নিশ্চয়ই বিপরীত বাহুগুলো সমান হবে, তাই এটা যদি E2 হয়, এদিকের বাহুটাও E2 হবে। তাহলে এই যে অতিভুজ বলতে পারি বা আয়তক্ষেত্রের কর্ণের ফর্মুলাও বলতে পারি, তো ই এর মান হবে √E1² প্লাস E2 স্কোয়ার। তাই ই এর মানটা আমি ক্যালকুলেট করছি, ই ইকুয়াল টু √E1² প্লাস E2 স্কোয়ার। এবার E1² প্লাস E2 স্কোয়ার করলে দেখো কোন কোন রাশিগুলো কমন যাবে। 1/4πε0 তার হোল স্কোয়ার, এবং এখানেও 1/4πε0 তার হোল স্কোয়ার কমন যাবে, এবং কমন গিয়ে রুটের বাইরে এলে সেটা স্কোয়ারটা উঠে যাবে। এখানে পি রয়েছে, নিচে আর কিউব রয়েছে, এখানে পি রয়েছে, নিচে আর কিউব রয়েছে, মানে পি বাই আর কিউব এর হোল স্কোয়ার যেটা পাবো, এই যে স্কোয়ার করা আছে, তো দুই জায়গায় পাবো, সেই দুটো কমন নেওয়ার পর রুটের বাইরে নিয়ে এলে তখন বাইরের স্কোয়ার উঠে গিয়ে পি বাই আর কিউব পড়ে থাকবে। এইবার ভিতরে যেটা পড়ে থাকবে রুটের ভিতরে, যেটা কমন নেওয়া যাবে না, এই 2 cos থিটার হোল স্কোয়ার প্লাস সাইন থিটার স্কোয়ার। তো 2 cos থিটার হোল স্কোয়ার এটা হয়ে যাবে 4 cos স্কোয়ার থিটা, আর সাইন থিটা স্কোয়ার ওটা সাইন স্কোয়ার থিটা। এবার দেখো আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, কিন্তু এখানে 4 cos স্কোয়ার থিটা আছে, শুধু কস স্কোয়ার থিটা নেই। তাহলে একটা কস স্কোয়ার থিটা যদি নিয়ে নিই, মানে 3 cos স্কোয়ার থিটা লিখলাম, প্লাস আবার লিখলাম কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তো সেই কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার জায়গায় 1 ব্যবহার করতে পারি, তাহলে সামনে পড়ে থাকবে 3 cos স্কোয়ার থিটা, মানে একটা কস স্কোয়ার থিটা এর সাথে যোগ হয়ে 1 হয়ে যাচ্ছে। তাহলে ছোট হয়ে গেল, আমার ছোট করার উদ্দেশ্য। তো এটাই হলো ওই যে কোনো বিন্দুতে প্রাবল্যের রাশিমালা। এইবার ওই বিন্দুতে প্রাবল্যের রাশিমালা পেলাম, এর থেকে আমি মানটা বের করতে পারি। দিকটা জানবো কিভাবে? দিকটা জানার জন্য এখানে এইভাবে একটা কোণ ধরে নিতে হবে। এই লব্ধি প্রাবল্যটা ধরে নিই যে E1 এর সাথে ফাই কোণ করেছে। তাহলে এই ত্রিভুজটা লক্ষ্য করো, সি, এটা ডি ধরেছি, CDX ত্রিভুজ, এটা তো সমকোণী ত্রিভুজ। তাহলে এটা যদি ফাই হয় আর এই বাহুটা যদি E2 হয়, এটা আয়তক্ষেত্র হওয়ার জন্য এই বাহুটাও E2 হবে। তাহলে ফাই যদি হয়, এটা ট্যান ফাই সমান কী হবে, এই বাহুটা E2 বাই E1 দিয়ে ওখানে E1 এর মান বসিয়ে আমরা ট্যান ইনভার্স করলে ফাইটা পেয়ে যাব। তো সেটা দেখো লিখেছি, ট্যান ফাই ইকুয়াল টু E2 বাই E1। এবারে E2 আর E1 যদি ভাগ করা হয়, E2কে E1 দিয়ে ভাগ করলে কমন রাশিগুলো ভাগ হয়ে বাদ চলে যাবে, 1/4πε বাদ চলে যাবে, পি বাই আর কিউব বাদ চলে যাবে। তাহলে পড়ে থাকবে E2 উপরে আছে, তাই সাইন থিটা ডিভাইডেড বাই 2 cos থিটা, এটা পড়ে থাকবে। এটা সমান লিখতে পারি হাফ ট্যান থিটা। এখানে থিটার মান বসালেই সংখ্যা পেয়ে যাব, এবং তার ট্যান ইনভার্স নিলে আমরা ফাইয়ের মানটা পেয়ে যাব। তাহলে আমরা বলবো যে এখানে ফাই কোণটা কীভাবে উত্তর দেব, যে লব্ধি ক্ষেত্র প্রাবল্যের দিকটা কোন দিকে, কীভাবে উত্তর দেব না, দ্বিমেরুর থেকে যেটা দূরত্ব ভেক্টর, সেই দূরত্ব ভেক্টরের সাথে লব্ধি প্রাবল্যের অভিমুখটা ফাই কোণ করে আছে, এইভাবে বলবো। এই যে দূরত্ব ভেক্টর এটা, তো সেই দূরত্ব ভেক্টরের সাথে লব্ধি প্রাবল্যের অভিমুখটা ফাই কোণ করে অবস্থিত। সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক। সুষম তড়িৎ ক্ষেত্র বলতে বুঝি যে এমন একটা জায়গা যেখানে সমস্ত বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা সমান হবে। আমি ধরে নিচ্ছি এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র, এই পুরো জায়গাটা। তাহলে যে কোনো জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কী হবে, এবং সেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা ধরে নিয়েছি ই, এই যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ধরে নিয়েছি ই, মানে সমস্ত পয়েন্টেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ই।
আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিকটা এই যে এরো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিকটা এই দিকে। অর্থাৎ এই তড়িৎ ক্ষেত্রে যদি কোনো ধনাত্মক আধানকে স্থাপন করি তাহলে সেটার এই দিকে গতিশীল হবে, অর্থাৎ এই দিকে বল অনুভব করবে। তো এখানে একটা তড়িৎ দ্বিমেরুকে ধরো স্থাপন করা হয়েছে, এটা একটু তির্যকভাবে অবস্থান করে আছে কোনো মুহূর্তে, যার যেটা দ্বিমেরু এ বিন্দুতে মাইনাস কিউ আধান অবস্থিত এবং বি বিন্দুতে প্লাস কিউ আধান অবস্থিত। তাহলে তড়িৎ ক্ষেত্রের নিয়ম অনুযায়ী ধনাত্মক আধানটা তড়িৎ ক্ষেত্রের দিকেই বল অনুভব করবে, তাহলে এই প্লাস কিউ আধানের উপর ক্রিয়াশীল বলটা এদিকে কাজ করবে এবং এই ক্রিয়াশীল বলের মান হবে কিউ ইন্টু ই মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলতে বোঝায় একক আধানের উপর ক্রিয়াশীল বল, একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বল। তাহলে কিউ আধানের উপর ক্রিয়াশীল বল হবে কিউই। আবার নেগেটিভ আধানটা তড়িৎ ক্ষেত্রের বিপরীতে বল অনুভব করবে, তাহলে এর উপরও ক্রিয়াশীল বল হবে আধানের মান ইন্টু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, কিন্তু দিকটা হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের বিপরীত, যেহেতু এটা নেগেটিভ আধান। তাহলে স্পষ্টতই এই দুটো বলের মান সমান কিউই, কিন্তু এরা বিপরীতমুখী। তাহলে এই দুটো মিলে দ্বন্দ্ব সৃষ্টি করছে বলতে পারি। তাহলে দ্বন্দ্ব সৃষ্টি করলেই দ্বন্দ্বের টর্ক নির্ণয় করতে পারবো, যেটা বলবো তড়িৎ ক্ষেত্র দ্বারা দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক, বা একটি সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক। এবার 11 অধ্যায় মনে করো, টর্ক বলতে বোঝায় যে কোনো একটা দ্বন্দ্বের যে কোনো একটি বলের মান এবং দুটি বলের ক্রিয়ারেখার মধ্যে লম্ব দূরত্ব। এখানে এই যে দুটি বল, এই দুটি বলের ক্রিয়ারেখার মধ্যে লম্ব দূরত্ব বের করতে গেলে অবশ্যই এটাকে বর্ধিত করতে হবে বা এটাকে বর্ধিত করতে হবে, তারপর আমি লম্ব দূরত্বটা দেখাতে পারবো। তাই আমি এটাকে বর্ধিত করেছি ডট লাইন টেনে, আর তারপর এই বি বিন্দু থেকে লম্ব টেনেছি যেটা এর ক্রিয়ারেখাকে সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই বিসি এই দূরত্বটাই হলো এই দুটি বলের ক্রিয়ারেখার মধ্যে লম্ব দূরত্ব। এই বিসি এই লম্ব দূরত্বটাকে ডি ধরে নিয়েছি। আর যে দ্বিমেরুটা কল্পনা করেছি, দ্বিমেরুর দৈর্ঘ্য যেভাবে ধরা হয় 2L, তাহলে এই মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু নাম দিতে পারি মধ্যবিন্দু ও। তো এই ও বিন্দু থেকে দুই প্রান্ত বিন্দুর দূরত্ব এল, এদিকটাও এল এদিকটাও এল, অর্থাৎ 2L। এবি বাহুর দৈর্ঘ্য 2L। এবার দেখো ট্রায়াঙ্গেল এবিসির এই কোণটা আমি ধরে নিচ্ছি থিটা, অর্থাৎ বলতে পারি থিটা কোণটাকে এইভাবে উল্লেখ করা যেতে পারে যে তড়িৎ ক্ষেত্রের সাথে দ্বিমেরুটা থিটা কোণে অবস্থিত। এটা বলতে কি বোঝায়, ভেক্টরিক্যালি বললে বোঝাবে তড়িৎ ক্ষেত্র ভেক্টর এবং চৌম্বক দ্বিমেরু ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। যদি বলা হয় তড়িৎ ক্ষেত্রের সাথে কোনো চুম্বক দ্বিমেরু থিটা কোণে অবস্থিত, এর দ্বারা বোঝাবে তড়িৎ ক্ষেত্র ভেক্টর এবং চৌম্বক দ্বিমেরু ভ্রামক ভেক্টর, এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ অবশ্যই থিটা হবে। তাহলে চুম্বক দ্বিমেরু ভ্রামকের দিক তো মাইনাস কিউ আধান থেকে প্লাস কিউ আধানের দিকে, তাহলে পি ভেক্টরের দিকে এদিকে অবশ্যই, আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিকে এদিকে, তাহলে এখানে এদের মধ্যবর্তী কোণ থিটা। এবার এই কোণটা যদি থিটা হয়, এই রেখাটা আবার এই রেখাটা তো সমান্তরাল, তাহলে আর এরা ভেদক, অর্থাৎ এই কোণটা অনুরূপ কোণ, তাই এই কোণটাও থিটা হবে। এবার যেটা ত্রিভুজ কল্পনা করলাম এবিসি ত্রিভুজের বিএসি কোণ তাহলে পেলাম থিটা, এবং এই কোণটা সমকোণ বিসি এ 90 ডিগ্রি, তাই লিখতে পারি থিটা কোণের সাপেক্ষে এই বিসিটা লম্ব, বিসি হবে লম্ব এবং এবি অতিভুজ, অর্থাৎ বিসি বাই এবি ইকুয়াল টু সাইন অফ অ্যাঙ্গেল বিএসি কোণের সাপেক্ষে বিসি লম্ব এবং এবি অতিভুজ, তাই বিসি বাই এবি ইকুয়াল টু সাইন অ্যাঙ্গেল এ বিএসি। এবার মান বসিয়েছি, মানে যেগুলো আমি ধরে নিয়েছি, বিসির মান ডি আর এবির মান 2L আর অ্যাঙ্গেল বিএসির মান থিটা ধরা হয়েছে, তাই ডি বাই 2L ইকুয়াল টু সাইন থিটা, অতএব ডি ইকুয়াল টু 2L সাইন থিটা পেয়ে গেলাম। দুটো বলের ক্রিয়ারেখার মধ্যে লম্ব দূরত্ব ডি ইকুয়াল টু 2L সাইন থিটা পেয়ে গেলাম। আর দুটি বলের প্রতিটির মান কিউই এটাও জানি, তাই দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক হবে যে কোনো একটি বলের মান ইন্টু বল দুটির মধ্যে লম্ব দূরত্ব কিউই ইন্টু ডি এর জায়গায় বসাচ্ছি 2L সাইন থিটা। তাহলে গুণ করলে দেখো একটু সাজিয়ে নিলে পাই 2QL, যেখানেই 2QL পাবো সেখানেই দ্বিমেরু ভ্রামক বসিয়ে দেবো পি, তাই 2QLকে একসাথে লিখলাম, পড়ে থাকলো ই সাইন থিটা। এবার 2QL এর জায়গায় লিখলাম পি,
পড়ে থাকলো ই সাইন থিটা, পি সাইন থিটা। এবার যদি ভেক্টরিক্যালি লিখি, আমরা তো জানি টর্ক ভেক্টর আসি, তাহলে টর্ক টাউ ভেক্টর ইকুয়াল টু পিই, ডান দিকেও একক ভেক্টর দিতে হবে। এদিকে তো ভেক্টর চিহ্ন আমি কোনটার উপর বসাবো, কীভাবে বসাবো সেটা জানি না, তাহলে এই দিকটা ভেক্টর হলে অবশ্যই এই দিকটা ভেক্টর হবে। তো এটা তো কোনো একটা সংখ্যা মানে মান, সেই মানের সাথে ইউনিট ভেক্টর জুড়ে দিলাম, তাহলে এই দিকটাও ভেক্টর হবে। এইবার দেখো এটা কি ফর্মে চলে এসেছে, সেই এ বি সাইন থিটা এন ইউনিট হলে কি হয়, এ ক্রস বি হয়। তাই এখানে পি ই সাইন থিটা এন ইউনিট বলতে বোঝায় পি ক্রস ই, যেখানে বোঝাচ্ছে পি ভেক্টর এবং ই ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা, এবং পি ভেক্টর থেকে ই ভেক্টরের দিকে যদি ডান পাকের স্ক্রুকে ঘোরানো হয়, তার স্ক্রুর গতির অগ্রভাগ, স্ক্রুটি যেদিকে গতিশীল হবে সেই দিকটাই হবে টাউ ভেক্টরের দিক। তাহলে আমি সেই স্ক্রু পাকের নিয়ম অনুযায়ী দিকটা এইভাবে দেখাতে পারি। এদিকে ধরো পি ভেক্টর কাজ করছে, এদিকে ই ভেক্টর কাজ করছে, তাহলে পি থেকে ই এর দিকে যদি ডান পাকের স্ক্রু ঘোরানো হয়, সেটা নিশ্চয়ই এইদিকে যাবে, উপর দিকে, অর্থাৎ টাউ ভেক্টরের দিকে উপরের দিকে, যেটা আমি ধরেছিলাম যার দিকে ইউনিট ভেক্টর এন। তাহলে এখানে এন ইউনিট বলতে এটারও ইউনিট ভেক্টরের দিক এটা।